নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গোয়েন্দা কাহিনী একখানা উল্টে পড়া চেয়ার। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গোয়েন্দা কাহিনী একখানা উল্টে পড়া চেয়ার। সদাশিব মুখোপাধ্যায়। যখন জয়ন্ত ও মানিককে গোয়েন্দা বলে কেউ জানত না, তিনি তখন থেকেই বন্ধু। জমিদার মানুষ, বাস করেন শিবপুরের গঙ্গার ধারে মস্ত এক বাড়িতে। জয়ন্ত ও মানিক আজ তার কাছে এসেছে সান্ধ্যভোজের নিমন্ত্রণ রক্ষা করতে। তখন সন্ধ্যের শাঁখ বাজেনি। সদাশিববাবুর সাজানো গোছানো লম্বা চড়া বৈঠকখানায় বসে জয়ন্ত ও মানিক গল্প করছে সকলের সঙ্গে। সকলে মানে সদাশিববাবু ও তার কয়েকজন প্রতিবেশী বন্ধু। তারা আকৃষ্ট হয়েছেন ভুরি ভোজনের লোভে নয়, জয়ন্তের নাম শুনে। জয়ন্তের মুখে তার কোনো মামলার কথা শুনবেন, এই তাদের আগ্রহ। কিন্তু জয়ন্তর আগ্রহ জাগ্রত হচ্ছে না নিজের মুখে নিজের কথা ব্যক্ত করবার জন্য। ভদ্রলোকেরা তবু নাছোড়বান্দা। তাদের মধ্যে সবচেয়ে কৌতূহলী হচ্ছেন আবার তিনকড়িবাবু। তিনি সদাশিববাবুর বাড়ির খুব কাছেই থাকেন। আগে কোনো সরকারি অফিসের কর্মচারী ছিলেন, এখন কাজ থেকে অবসর গ্রহণ করেছেন। বয়সে 60 পার হয়েছে, বিপত্নিক ও নিঃসন্তান। অবশেষে অনুরোধ উপরোধের ঠেলায় পড়ে জয়ন্ত বলতে বাধ্য হলো, আচ্ছা, তাহলে এমন কোনো মামলার কথা বলতে পারি যেগুলো আমি হাতে নিয়ে ব্যর্থ হয়েছি। তিনকড়িবাবু বললেন, না না, তাও কি হয়, আমরা আপনাদের সফলতার ইতিহাসই শুনতে চাই। ব্যর্থ মামলা তো অসমাপ্ত গল্প। জয়ন্ত শেষে নাচার হয়ে বললে, মানিক, আমাকে রক্ষা করো ভাই, আমি নিজের গুণকীর্তন করতে পারবো না কিছুতেই। তুমি হয় ওদের দু একটা মামলার কথা শোনাও। তাই হলো। জয়ন্তের কাহিনী নিয়ে মানিক ঘন্টা দুই সকলকে মাতিয়ে রাখলে। তারপর সদাশিববাবু ঘোষণা করলেন, আর নয়, এইবার খাবার সময় হয়েছে। আসর ভাঙল। কিন্তু খেতে বসতে না বসতেই আকাশ বলে ভেঙে পড়ি। বজ্রের হুঙ্কার, ঝড়ের চিৎকার, গঙ্গার হাহাকার। বিদ্যুতের পর বিদ্যুতের অগ্নিবাণের আঘাতে কালো আকাশ যেন খানখান হয়ে গেল। তারপর ঝড় কাবু হতে না হতেই শুরু হলো বৃষ্টির পালা। আর সে কি যে বৃষ্টি! দেখতে দেখতে মাটির বুক হয়ে গেল জলে জলে জলময়। সদাশিববাবু বললেন, জয়ন্ত, মানিক, আজ আর বাড়ি যাবার নাম মুখে এনো না। বাড়িতে ফোন করে দাও, আজ এখানেই তোমরা রাত্রিবাস করবে। সকালে সদাশিববাবু বললেন, যাওয়ার আগে চা পান করে যাও। মানিক বললে, সাধুর প্রস্তাব। অনতি বিলম্বে চায়ের সঙ্গে এলো আরো কিছু, এবং চায়ের পেয়ালায় দু একটা চুমুক দিতে না দিতেই হন্তদন্তের মতন ছুটে এসে তিনকড়িবাবু বললেন, আমার সর্বনাশ হয়েছে। সদাশিববাবু বললে, ব্যাপার কি তিনকড়িবাবু? চোরে আমার 20,000 টাকা নিয়ে পালিয়েছে। জয়ন্ত বললে, থানায় খবর পাঠিয়েছেন? পাঠিয়েছি, পুলিশ এখনো আসেনি, কিন্তু পুলিশ আসবার আগে আপনাকে আমি চাই। জয়ন্ত সবিষয়ে বললে, আমাকে? আগে হ্যাঁ, পুলিশের চেয়ে আপনার উপরেই আমার বেশি বিশ্বাস। আমাকে মাফ করবেন, এসব সাধারণ চুরির মামলা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। পুলিশ অনায়াসেই এরকম মামলার কিনারা করতে পারবে। তিনকড়ি এবার করুণ স্বরে বললেন, অতসিববাবু, আমার মতো লোকের কাছে এই চুরি সাধারণ চুরি নয়। ওই 20,000 টাকার দামে আমার কাছে কত আপনি তা জানেন। আপনি যদি দয়া করে আমার জন্য জয়ন্তবাবুকে একটু অনুরোধ করেন। সদাশিববাবু বললেন,
বেশ, তাই করছি। জয়ন্ত, আমারও ইচ্ছা। জয়ন্ত বাধা দিয়ে বললে, আর বলতে হবে না, তোমার ইচ্ছা কি বুঝেছি, কিন্তু নিমন্ত্রণ খেতে এসে চুরির মামলা নিয়ে জড়ি পড়বার ইচ্ছা আমার মোটেই নেই। বরঞ্চ তিনকড়িবাবুর মুখে চুরির বিবরণ শুনে ঘটনাস্থলে একবার চোখ বুলিয়ে আসতে পারি, তার চেয়ে বেশি আমি কিছু পারবো না। তিনকড়িবাবু বললেন, আমার পক্ষে তাই হবে যথেষ্ট। জয়ন্ত সুদালে, আপনার টাকাগুলো কোথায় ছিল? একতলায়, আমার পরবার করে বইয়ের আলমারি ভেতরে। বলেন কি, অত টাকা রেখে দিয়েছিলেন বইয়ের আলমারি ভেতরে? দোতলা করে আমার লোহার সিন্দুক আছে বটে, কিন্তু বছর চারেক আগে আর একবার চোর এসে সিন্দুক থেকে 3,000 টাকা নিয়ে গেছিল, তাই তার ভেতরে আর কিছু দামি রাখতে ভরসা হয় না। টাকাগুলো ব্যাংকে জমা রাখেননি কেন? তাই তো রেখেছিলাম জয়ন্তবাবু, কিন্তু গেল বছরে ভেতরে ভেতরে খবর পাই আমার ব্যাংক লাল বাতি জ্বালবার আয়োজন করছে। তাড়াতাড়ি টাকা তুলে আনলাম, আর তার দিন ছয়েক পরেই ব্যাংক দরজা বন্ধ করলে। অনেক হতভাগ্যের সর্বনাশ হলো। ব্যাপার দেখে আমি এমন নার্ভাস হয়ে গেলাম যে টাকাগুলো আর কোনো ব্যাংকে জমা রাখতে পারলাম না। আপনার বাড়িতেই যে অত টাকা আছে এ খবর আর কেউ জানতো? আমি তো জনপ্রাণীর কাছেও টাকার কথা বলিনি। কিন্তু ব্যাংক থেকে যে আপনি টাকা তুলে এনেছেন এটা তো অনেকেই জানে। হ্যাঁ, তা জানে বটে। আর নতুন কোনো ব্যাংকে আপনি টাকা জমা রাখেননি এ খবরটাও তো কেউ কেউ রাখতে পারে। তাও পারে বটে, কিন্তু চোর কেমন করে জানবে যে এত জায়গা থাকতে আমি বইয়ের আলমারির ভেতরে অত টাকা লুকিয়ে রেখেছি? বাবু, এ হচ্ছে সন্ধানী চোর। সে কেমন করে আপনার পরবার ঘরে ঢুকেছে? সেটা খালি আমার পরবার ঘর নয়, আমার বৈঠকখানাও। তার দক্ষিণ দিকে হাত আষ্টেক চওড়া আর বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটুখানি জমি আছে, তারপরেই সরকারি রাস্তা। চোর সেই বেড়া টপকে এসেছে। প্রথমে ঘরকড়ির পাখি তুলে ফাঁক দিয়ে আঙুল গুলিয়ে জানলা খুলেছে, তারপর কোনো তীক্ষ্ণ অস্ত্র বা বাটারি দিয়ে একটা গড়াদের গোড়ার দিককার কাঠ খানিকটা কেটে ফেলে গড়ারটা সরিয়ে ফেলেছে। তারপর ঘরে ঢুকে নিজের চাবি দিয়ে আলমারি খুলে টাকা নিয়ে সরে পড়েছে। কিন্তু এখনো আমি এইভাবে আশ্চর্য হচ্ছি যে সে টাকা আবিষ্কার করলে কেমন করে। কেন? টাকাগুলো আমি সাধারণভাবে লুকিয়ে রাখিনি। দপ্তরিকে ফরমাস দিয়ে আমি ঠিক কেতাবের মতো দেখতে একটা বাক্স তৈরি করেছিলাম, আর তারই ভেতরে রেখেছিলাম 20খানা 1,000 টাকার নোট। আলমারির বাইরে থেকে দেখলে বাক্সটাকে সোনার জলে নাম লেখা একখানা সাধারণ বই ছাড়া আর কিছুই মনে করবার উপায় ছিল না। পরবার ঘরই কি আপনার বৈঠকখানা? সেখানে তাস দাবা পাশার আসরও বসতো? তা বসতো বই কি, রোজ নয়, শনি রবিবারে আর ছুটির দিন। সে আসরে নিয়মিতভাবে অনেকেই আসতেন, তাই তো? আমার বন্ধুর সংখ্যা বেশি নয় জয়ন্তবাবু। নিয়মিতভাবে আমাদের বৈঠকে যে 6-7 জন লোক আসেন, চুরির খবর পেয়ে তারা সকলেই আমার বাড়িতে ছুটে এসেছেন। আপনি সেখানে গেলেই তাদের দেখতে পাবেন। বেশ, তবে তাই হোক। পুলিশের আগেই আমি ঘটনাস্থলে হাজির হতে চাই। একখানা ছোটোখাটো দোতলা বাড়ি। সামনে অপেক্ষা করছে জন কয়েক কৌতূহলী লোক। জয়ন্ত ও মানিক তাদের মধ্যে কারোকে কারোকে গতকাল সন্ধ্যায় দেখেছিল সদাশিববাবুর বাড়িতেও। তিনকড়ি বাড়ির ভেতরে ঢুকে তার পাটগৃহের দরজার তালা করে ফেললেন। জয়ন্ত গলা তুলে সকলকে শুনিয়ে বলল, তিনকড়িবাবু, বাইরে এদের এখানেই অপেক্ষা করতে বলুন। আগে আমরা ঘরের ভেতরটা পরীক্ষা করে দেখি, তারপর অন্য কথা। মাঝারি আকারের ঘর, মাঝখানে একখানা গালিচা বিছানো তক্তপোষ, এদিকে একটি ছোট টেবিল ও 2খানা চেয়ার, আর একদিকে 2টি বই ভরা আলমারি এবং আর একদিকেও পুস্তকপূর্ণ সেলফ। একটি আলমারির সামনে মেঝের উপরে উল্টে পড়ে রয়েছে একখানা চেয়ার। ঘরের এখানে ওখানে যেখানে সেখানেও ছড়ানো রয়েছে নানা আকারের কেতাব ও মাসিক পত্র প্রভৃতি। দেখলেই বোঝা যায় তিনকড়িবাবু হচ্ছেন দস্তুর মতো গ্রন্থকীট। জয়ন্ত মিনিট 2 ধরে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের চারিদিকে দৃষ্টি সঞ্চারণ করতে লাগলো।
তারপর জিজ্ঞাসা করলে, তিনকড়িবাবু, টাকা চুরি গিয়েছে কোন আলমারির ভেতর থেকে? তিনকড়ি অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন। ওর সামনে একখানা চেয়ার উল্টে রয়েছে কেন? জানি না, তবে ওটা হচ্ছে চোরেরই কীর্তি। কারণ কাল রাতে আমি যখন এ ঘরে দরজা বন্ধ করে যাই, চেয়ারখানা তখন চার পায়ে ভর করে দাঁড়িয়েছিল। আপনি কাল যখন ঘর থেকে বেরিয়ে যান, চেয়ারখানা তখন কোথায় ছিল? ওদিককার টেবিলের সামনে। তাহলে চোরই চেয়ারখানা আলমারির সামনে টেনে এনেছে। হ্যাঁ, তাছাড়া আর কি? জয়ন্ত পকেট থেকে রূপোর ছোট্ট ডিবে বার করে নস্য নিতে নিতে, আপনারা এতদিনে নিশ্চয়ই জানেন যে এটা হচ্ছে তার আনন্দের লক্ষণ। নিশ্চয়ই সে কোনো উল্লেখযোগ্য সূত্র আবিষ্কার করেছে। সে বললে, বটে বটে বটে। আপনার সেই জাল কেতাবে পুরে আসল নোটগুলো আলমারির কোনো তাকে রেখেছিলেন? তিনকড়ি থতমত খেয়ে বললেন, জাল কেতাব? হ্যাঁ, জাল কেতাব, অর্থাৎ যা কেতাবের মতো দেখতে কিন্তু কেতাব নয়। ওহো হো, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, সেই কেতাব বাক্সটা ছিল আলমারির সবার ওপরের তাকে। যা ভেবেছি। তাই বলতে বলতে জয়ন্ত আলমারির কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালো। তারপর আলমারিটা পরীক্ষা করতে করতে আবার বললে, আলমারির কলে যে চাবিটা লাগানো রয়েছে সেটা কি আপনার? তিনকড়ি বললেন, আগে না, ওটা নিশ্চয়ই চোরের সম্পত্তি। তাহলে এ চোর পেশাদার চোর নয়। কি 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 ওটা বুঝলেন? পেশাদার চোরের কাছে প্রায়ই চাবির গোছা থাকে, এরকম একটিমাত্র চাবি থাকে না। এখানে চোর এসেছিল একটিমাত্র চাবি নিয়ে, তার মানে সে জানতো এই একটিমাত্র চাবি দিয়ে সে কেল্লাফতে করতে পারবে। যদি বলেন সে এতটা নিশ্চিত হয়েছিল কেন, তবে তার উত্তর হচ্ছে সে আগে থাকতেই যে কোনো সুযোগে এই আলমারির কলে একটা মোমের বা অন্য কিছু ছাঁচ তুলে নিয়ে বিশেষ একটা চাবি গড়ে তবে এখানে এসেছিল। চুরি তার ব্যবসা নয়। এ চাবি পরে তার কোনো কাজে লাগবে না, তাই চাবিটাকে সে এখানে পরিত্যাগ করেই প্রস্থান করেছে। তিনকড়িবাবু, দেখছি ওই জানলাটা একটা গরাদ নেই। চোর কি ওইখান দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেছিল? আগে হ্যাঁ। জয়ন্ত জানলাটার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর জানলাটা ভালো করে পরীক্ষা করে ফাঁক দিয়ে গলে বাইরে গিয়ে লাফিয়ে পড়ল। মাটির উপরে খানিকক্ষণ হুমড়ি খেয়ে বসে কি পর্যবেক্ষণ করলে, তারপরে উঠে বললে, মানিক, কাল রাতে কখন বৃষ্টি থেমেছিল তুমি তা জানো তো? মানিক বললে, হ্যাঁ, আমি তখনও জেগেছিলাম। বৃষ্টি থেমেছিল রাত 2টোর সময়। তাহলে এখানে চোরের আবির্ভাব হয়েছে রাত 2টোর পর। সদাশিব জানেন এ কথা কেমন করে জানলে? জয়ন্ত বললে, খুব সহজে। ভিজে মাটির ওপরে রয়েছে কয়েকটা স্পষ্ট পায়ের দাগ, নিশ্চয়ই চোরের পদচিহ্ন। কালকের প্রবল বৃষ্টিপাতের ভেতরে চোর এখানে এলে সব পায়ের দাগ ধুয়ে মুছে যেত। হ্যাঁ, পায়ের দাগেও বেশ বিশেষত্ব আছে। তিনকড়ি সাগ্রহে বললেন, কি বিশেষত্ব? যথাসময়ে প্রকাশ্য। বলতে বলতে জয়ন্ত আবার জানলার ফাঁক দিয়ে গলে ঘরের ভেতরে এসে দাঁড়ালো। তারপর নিম্ন স্বরে আবার বললে, তিনকড়িবাবু, একটা কথা জিজ্ঞাসার আছে। হ্যাঁ, আগে করুন। আপনি আলমারির ভেতর থেকে জাল কেতাবখানা মাঝে মাঝে বার করতেন? আগে হ্যাঁ, করতাম। দেখতাম নোটগুলো যথাস্থানে আছে কি না। তখন নিশ্চয়ই ঘরের ভেতরে আপনি একলা থাকতেন? হ্যাঁ, সে কথা জিজ্ঞাসা করেই বাহুল্য। জানলার ভেতর দিয়ে বাইরের দিকে তাকিয়ে জয়ন্ত নিজের মনে কি একটা ভাবতে লাগলো। তারপর আবার জিজ্ঞেস করলে, রাস্তার ওপারে যে লাল রঙের বাড়িখানা রয়েছে, ওখানে কার বাড়ি? যদুবাবুর, আমার এক বিশেষ বন্ধু। তার পাশের ওই হলদে বাড়িখানা? মাধববাবুর, তিনিও আমার বিশেষ বন্ধু। আচ্ছা, অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি একটি ছোটোখাটো ভদ্রলোক বারবার দরজার ওপাশ থেকে উঁকিঝুঁকি মারছেন। উনি কে? তিনকড়ি বললেন, আমিও দেখেছি, ওরই নাম যদুবাবু। যদুবাবুও জয়ন্তের প্রশ্ন শুনতে পেলেন। দরজার সামনে এসে তিনি বললেন, জয়ন্তবাবু, ক্ষমা করবেন, আমি আমার কৌতূহল সংবরণ করতে পারছিলুম না।
কে না জানে আপনি হতেন এক আশ্চর্য জাদুকর গোয়েন্দা, আজ এখানে এসে আবার কি জাদু সৃষ্টি করেন, তাই দেখবার জন্য আমার আগ্রহটা সীমা নেই। জয়ন্ত সহসে বললে, ব্যাপারটা এতই স্পষ্ট যে কোনো জাদু সৃষ্টি করার দরকার নেই। আমার যা জানবার তা জেনেছি। এখন আপনারা সকলেই ঘরের ভেতরে আসতে পারেন। তাই নাকি, তাই নাকি? বলতে বলতে ও হাসতে হাসতে সর্বপ্রথমেই ঘরের ভেতরে পদার্পণ করলেন যদুবাবু। ছোটখাটো বললেই তার চেহারার বর্ণনা করা হয় না। ভগবানের দয়ায় তিনি বামন হতে হতে বেঁচে গিয়েছেন, কারণ তার দেহের দৈর্ঘ্য 4.5 ফুটের বেশি নয়। অঙ্গ প্রত্যঙ্গ সেই অনুসারেই মানানসই, যদিও তার দেহখানি ছোটর ভেতরেই দিব্যি নাদুস নুদুস। যদুবাবুর পর দেখা দিলেন মাধববাবু। দোস্তুর মতো দশাশই চেহারা, উচ্চতাও 6 ফুটের কম হবে না। এলেন আরও জনচারেক ভদ্রলোক। 3 কড়ি একে একে সকলের সঙ্গে জয়ন্তের আলাপ করিয়ে দিয়ে বললেন, আমার তাস দাবা খেলার সঙ্গী হচ্ছেন এরারাই। জয়ন্ত মুখে কিছু বললে না, কেবল একবার করে চোখ বুলিয়ে প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলে। মাধববাবু বললেন, বলেন কি জয়ন্তবাবু, ব্যাপারটা এখনই আপনার কাছে স্পষ্ট হয়ে উঠেছে? আগে হ্যাঁ, খুব স্পষ্ট, কিন্তু আমরা তো স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছি না। এখানে কাল রাতে চুরি হয়ে গেছে, তাই তো শুনছি। চোর ওই গরাত খুলে এই ঘরে ঢুকেছে, তাই তো দেখছি। তাহলে ব্যাপারটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না? চোরকে সেটা পুলিশ এসে আবিষ্কার করবে। আমি এখানে চোর ধরতে আসিনি, আপনাদের মতোই মজা দেখতে এসেছি। যদুবাবু আপত্তি করে বললেন, আমরা এখানে মজা দেখতে আসিনি, বন্ধুর দুঃখে সহানুভূতি জানাতে এসেছি। মাধববাবু বললেন, আমরা ভেবেছিলুম আপনি যখন এসেছেন তখন চোর ধরা পড়তে দেরি লাগবে না। জয়ন্ত এবারে হাসতে হাসতে বললে, পুলিশ যদি চোরকে ধরতে পারে তাহলে দেখবেন চোর আপনার মতো মাথায় 6 ফুট উঁচু নয়। মাধববাবু সবিস্ময়ে বললেন, বলেন কি, কেমন করে জানলেন? সে কথা বলবার আর সময় হবে না, ওই পুলিশ এসে পড়েছে। ইন্সপেক্টর হরিহরবাবু একজন সহকারীকে নিয়ে গট গট করে ঘরের ভেতরে প্রবেশ করলেন। বয়সে প্রৌঢ়, মোটাসোটা দেহ, মুখে উদ্ধত ভাব। রুক্ষ স্বরে তিনি বললেন, ঘরে এত ভিড় কেন? বাড়ি কর্তাকে? 3 কড়ি এগিয়ে এসে বললেন, আগে আমি। আপনারই টাকা চুরি গিয়েছে? আগে হ্যাঁ। ওরা কে? এরা আমার বন্ধু, আর উনি হচ্ছেন বিখ্যাত শৌখিন গোয়েন্দা জয়ন্তবাবু। কৌতূহলী চোখে হরিহর একবার জয়ন্তের মুখের পানে তাকালেন, তারপর বললেন, শুনেছি ইন্সপেক্টর সুন্দরবাবুকে মাঝে মাঝে আপনি কোনো কোনো মামলায় সাহায্য করেন। জয়ন্ত বিনীতভাবে বললেন, আগে ঠিক সাহায্য করি বলতে পারি না, তবে সাহায্য করার চেষ্টা করি বটে। মুখ টিপে হেসে হরিহর বললেন, এখানেও কি সেই চেষ্টাই করতে এসেছেন? আজ্ঞে না, মহাশয়ের চেহারা দেখে বুঝেছি আপনার কাছে আমার চেষ্টা নগণ্য। একদম ঠিক, সুন্দরবাবুর সঙ্গে আমার মত মেলে না। আমার মত হচ্ছে শখের গোয়েন্দাদের কাছে পেশাদার গোয়েন্দাদের শিখবার কিচ্ছু নেই। জয়ন্ত বললে, আপনার মত অভ্রান্ত, আমিও ওই মত মানি। হরিহর বললেন, এবার মামলাটার বৃত্তান্ত আমি শুনতে চাই। 3 কড়ি আবার সব কথা বলে গেলেন একে একে। হরিহর সব শুনে বললেন, যে লোক এই বাজারে 20,000 টাকা রাখে বৈঠকখানার কেতাবের আলমারিতে, তাকেই আমি অপরাধী বলে মনে করি। এ হচ্ছে চোরকে নিমন্ত্রণ করা আর খামোখা পুলিশের কাজ বাড়ানো। 3 কড়ি চুপ করে দাঁড়িয়ে রইলেন কাচুমাচু মুখে। জয়ন্ত বললে, টাকা ছিল ওই আলমারির ভেতরে। হরিহর বললেন, টাকা যখন লোপাট হয়েছে তখন আলমারিটা হাতে রাখার কোনো লাভ হবে না। ওই যে চেয়ারখানা আলমারির সামনে উল্টে পড়ে রয়েছে, ওখানা ছিল ওই টেবিলের সামনে। বসবার জন্য চোর ওখানা টেনে এনেছিল আর কি। হতেও পারে, না হতেও পারে। না হতেও পারে কেন?
চোর চটপট কাজ হাসিল করে সরে পড়তে যায়। সে চেয়ার পেতে বসে বিশ্রাম করে না, আর করলেও সে টেবিলের সামনেই গিয়ে বসতে পারত, চেয়ারখানা এত দূরে টেনে আনতো না। বিশ্রাম করবার জন্য এখানে ঢালা বিছানাও রয়েছে, তবে চেয়ার নিয়ে টানাটানি কেন? হরিহর ঠাট্টা সুরে বললেন, কেন? তার জবাব আপনিই দিন না। আপনি না পারলে পরে আমাকে জবাব দিতে হবে বই কি। হরিহর এবারে মুখ ভার করে বললেন, আপনার জবাব শোনবার জন্য আমার কোনোই আগ্রহ নেই। তিনকড়ি বাবু, আলমারির কলে একটা চাবি লাগানো রয়েছে দেখছি। ও চাবি আমার নয়। চোরের? সে বিষয়ে সন্দেহ নেই। চাবিটা দেখছি নতুন। আলমারি খোলবার জন্য হয়তো চোর ওই চাবিটা গড়িয়েছিল। তাহলে সে আগে থেকে এখানে এসে লুকিয়ে কলের ছাঁচ তুলে নিয়ে গেছে। তাই তো জয়ন্তবাবু বললেন, এ কোনো সন্ধানী চোরের কাজ। জয়ন্তবাবু না বললেও এটুকুনি বুঝতে পারতাম। তিনকড়ি বাবু, আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে আছে? আমার স্ত্রী, আমার ছেলে নেই, কেবল একটি বিবাহিত মেয়ে আছে, সে শ্বশুর বাড়িতে। এখানে একজন রাত দিনের চাকর, বামুন আর ঠিকেজি আছে। হরিহর ফিরে নিজের সহকারীকে বললেন, সুশীল, বামুন আর চাকরকে সেপাইদার হেফাজতে রেখে এসো। তিনকড়ি বললেন, আপনি কি তাদের সন্দেহ করছেন? তা যে সবাই খুব বিশ্বাসী। হরিহর ধমক দিয়ে বললেন, আরে রাখুন মশাই, জানেন তো সব। এরকম বেশিরভাগ চুরির জন্য দায়ী গৃহস্থের বামুন চাকররা। যাও সুশীল। জয়ন্ত বললে, চোর ওই গরাত খুলে ঘরের ভেতরে ঢুকেছে। হরিহর উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। খোলা গরাতটা হাতে করে তুলে নিয়ে পরীক্ষা করতে করতে বললেন, এর মধ্যে বিশেষ দ্রষ্টব্য কিছুই নেই। না, কিন্তু জানলার বাইরে কর্দমাক্ত জমির ওপরে চোরের পায়ের চাপ আছে। বটে বটে, সেগুলো তো দেখতে হয়। গরাত খোলা জানলার ফাঁক দিয়ে গলে বাইরে গিয়ে ছাপগুলো আমি দেখে এসেছি, কিন্তু আপনি কি তা পারবেন? প্রবলভাবে মাথা দুলিয়ে হরিহর বললেন, মোটেই নয়, মোটেই নয়। ওইটুকু ফাঁক দিয়ে কিছুতেই আমার গতর করবে না। আমার দেহ করবার জন্য দরকার একটা গোটা দরজার ফাঁক। তিনকড়ি বাবু, ওই জমিতে যাওয়ার অন্য পথ আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আসুন। এই বলে তিনকড়ি এগিয়ে গেলেন। যদুবাবু চুপি চুপি বললেন, জয়ন্তবাবু, একটা আর্জি জানাতে পারি? জয়ন্ত বললে, হ্যাঁ নিশ্চয়ই পারেন। আমি গোয়েন্দার গল্প পড়তে ভারী ভালোবাসি, কিন্তু সত্যিকার গোয়েন্দারা কেমন করে কাজ করেন তা কখনো দেখিনি। শুনেছি পায়ের ছাপ দেখে গোয়েন্দারা অনেক কথাই নাকি বলতে পারেন। হ্যাঁ, আপনাদের কাজ দেখবার জন্য আমার বড় আগ্রহ হচ্ছে। বেশ তো, আসুন না। মাধববাবু বললেন, আমাদেরও আগ্রহ কম নয়, আমরাও যেতে পারি কি? আপনারা সবাই আসুন। ছোট এক ফালি জমি, লম্বায় 25 হাত, চওড়ায় 8 হাত। দক্ষিণ দিকে বাঁশের বেড়া, তারপর রাজপথ। হরিহরের আগেই জয়ন্ত সে জমির উপরে গিয়ে দাঁড়ালো, তার পেছনে পেছনে যদুবাবু এবং আমরা সবাই। জমির সব জায়গায় তখনও ভিজে রয়েছে। জয়ন্ত বললে, যদুবাবু আমার পাশে পাশে আসুন। মাটির ওপরে সাবধানে পা ফেলুন। চোরের পায়ের ছাপ মারি ফেললে হরিহরবাবু মহা খাপ্পা হয়ে উঠবেন। তারা তিনকড়িবাবুর বৈঠকখানায় গরাত খোলা জানলাটার সামনে গিয়ে দাঁড়ালো। একদিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত বললে, মাটির ওপরে ওই দেখুন চোরের পায়ের ছাপ। বেশ বোঝা যায় সে বাঁশের বেড়া টপকে যেদিক থেকে এসেছে আবার চলে গিয়েছে সেদিকে। যদুবাবু বললেন, চোরটা কি বোকা, এত বড় একটা সূত্র পেছনে ফেলে রেখে গেছে। জয়ন্ত হেসে বললে, চোরটা হচ্ছে কাঁচা, নইলে সে সাবধান হতো। এমন সময় তিনকড়ি প্রভৃতিকে নিয়ে হরিহর এসে পড়লেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনকড়ি বললেন, জুতো পরা পায়ের ছাপ। হরিহরবাবু, আমার বামুনের চাকর জুতো পরে না। হরিহর বললেন, হয়তো বাইরের চোরের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। রুলের গুঁতো খেলে এই পেটের কথা বেরিয়ে পড়বে। জয়ন্ত বললে, হরিহরবাবু, পায়ের ছাপগুলো দেখে কি বুঝলেন?
যা বুঝবার তাই বুঝেছি, আপনাকে বলবো কেন? জয়ন্ত হাস্যমুখে বললে, বেশ, আপনি কি বুঝেছেন জানতে চাই না, কিন্তু আমি যা বুঝেছি বলবো কি? হরিহর তাচ্ছিল্যের সঙ্গে বললেন, বলতে ইচ্ছা করেন বলতে পারেন, হ্যাঁ, আমার শোনার আগ্রহ নেই। জয়ন্ত বললে, প্রত্যেক পায়ের দাগের মাঝখানের ব্যবধানটা লক্ষ্য করুন। এটা আপনাকে মনে করিয়ে দেওয়া বাহুল্য যে ঢ্যাঙা লোক পা ফেলে বেশি তফাতে তফাতে আর খাটো লোক পা ফেলে কম তফাতে তফাতে। এখানে পায়ের দাগের ব্যবধান দেখে কি মনে হয়? হরিহর মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এগুলো নিশ্চয়ই কোনো ছোট ছেলে অর্থাৎ বালকের পায়ের ছাপ। ধরলাম তাই। এবারে তিনকড়িবাবুর বৈঠকখানার দৃশ্যের কথা ভেবে দেখুন। তার নোটগুলো ছিল আলমারির ওপর তাকে। মাথায় ছোট চোরের হাত উঁচুতে পৌঁছয়নি, তাই সে টেবিলের সামনে থেকে চেয়ারখানা আলমারির সামনে টেনে নিয়ে গিয়ে তার উপরে উঠে দাঁড়িয়ে নোটগুলো হস্তগত করে। তারপর তাড়াতাড়ি পালাবার সময় তার পায়ের ধাক্কা লেগে চেয়ারখানা উল্টে পড়ে যায়। এ ব্যাপারটা গোড়াতেই আমি আন্দাজ করতে পেরেছিলাম। এদিকে আপনারও দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু অধীনের কথা আপনি গ্রাহ্যের মধ্যেও আনতে রাজি হননি। হরিহরবাবু এবারে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তিনকড়ি বললেন, বালক চোর? কি আশ্চর্য! যদুবাবু দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, একটা পুচকে ছোড়া 20,000 টাকা হাতিয়ে লম্বা দিয়েছে, আজব কাণ্ড। মাধববাবু বললেন, কালে কালে হলো কি? জয়ন্ত বললে, হরিহরবাবু এই জুতো পরা পায়ের ছাপের আর একটা বিশেষত্ব লক্ষ্য করুন। চোর যে জুতো পরে এখানে এসেছিল তার ডান পাটার তলায় বাঁ দিকের ওপর কোণের চামড়ার খানিকটা চাকলা উঠে গিয়েছে। এ দেখুন, প্রত্যেক ডান পায়ের ছাপই তার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। হরিহরের মুখের ওপর থেকে মুরব্বি আনার ভাবটা মিলিয়ে গেল। তিনি বলে উঠলেন, তাই তো বটে, তাকে পেলে তার বিরুদ্ধে মামলা সাজাতে আর কোনো কষ্ট হবে না। তারপরেই একটু থেমে মুচড়ে পড়ে তিনি আবার বললেন, কিন্তু তাকে আর পাবো কি? জয়ন্ত হাসতে হাসতে বললে, চোর নিজেই আপনার কাছে এসে ধরা দেবে। হরিহর সচমকে বললেন, কি বললেন? চোরের খোঁজ আমি পেয়েছি। কোথায় কোথায়? এদিকে একটু এগিয়ে আসুন। এই পায়ের ছাপগুলো দেখে কি বুঝছেন? এও তো চোরেরই পায়ের ছাপ। কোনো তফাৎ নেই তো? ভালো করে দেখে সন্দিগ্ধ স্বরে হরিহর বললেন, মনে হচ্ছে এ ছাপ যেন টাটকা। জয়ন্ত বললে, ঠিক তাই, এগুলো সৃষ্টি হচ্ছে এইমাত্র। নির্বোধ চোর খেয়ালে আনেনি কাল রাতের বিষম বৃষ্টির জন্য মাটি এখনো ভিজে আছে। আরে আরে, যদুবাবু, খরগোশের মতন দৌড়ে কোথায় যাচ্ছেন? মানে হুঁশিয়ার। সকলে বিপুল বিস্ময় দেখলে যদুবাবুর বামনাবতারের মতন অতি খর্ব দেহখানি তীব্র বেগে দৌড় মেরেছে বাসের বেড়ার দিকে। কিন্তু বেড়া টপকাবার আগেই মানিক ছুটে গিয়ে তাকে গ্রেপ্তার করে ফেললে। তিনকড়ি বিস্মিত স্বরে বললেন, যদু, তুমি কার ভয় পালিয়ে যাচ্ছিলে? জয়ন্ত বললে, পুলিশের ভয়। এখনই ওর বাড়ি খানা তালাশ করলে আপনার 20,000 টাকার সন্ধান পাওয়া যাবে। তিনকড়ি এই কথা যেন বিশ্বাস করতে পারলেন না। ফ্যালফ্যাল করে যদুবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। জয়ন্ত বললে, যখন চেয়ারের রহস্য আন্দাজ করলাম, পায়ের ছাপগুলো পরীক্ষা করলাম, আর সচক্ষে যদুবাবুর বালকের মতন খাটো মূর্তিখানা দর্শন করলাম, তখনই জেগে উঠেছিল আমার সন্দেহ। ওরা তিনকড়িবাবুর সামনাসামনি বাড়ি। তিনকড়িবাবু যে বাড়িতে 20,000 টাকা এনে রেখেছেন, ওর পক্ষে একথা জানা খুবই স্বাভাবিক। ওর বন্ধু যখন মাঝে মাঝে আলমারির ভেতর থেকে নোটগুলো বার করতেন, তখন সে দৃশ্য তিনি যে নিজের বাড়ি থেকেই দেখতে পেতেন, এটুকুইও অনুমান করা যায় খুব সহজেই। বৈঠকখানায় ছিল তার নিয়মিত আসা যাওয়া। আলমারির কলের ছাঁচ তোলবার অবসর পেতে উনিই একমাত্র পারেন। সুতরাং অধিক বলা বাহুল্য, তবে এ কথা ঠিক যে নিম্ন শ্রেণীর নির্বোধের মতো না যেচে ভিজে মাটির মারিয়ে উনি যদি আমাদের ফাঁদে পা না দিতেন এত তাড়াতাড়ি, তাহলে ওকে হরিহরবাবুর কবলে আত্মসমর্পণ করতে হতো না। হ্যাঁ, ভালো কথা, যদুবাবুর ডান পাটির জুতো তলাটা একবার পরীক্ষা করে দেখলে ভালো হয়। পরীক্ষার ফল হলো সন্তোষজনক।
জুতোর তলা যথাস্থানে ছিঁড়ে গিয়েছে খানিকটা চামড়া। জয়ন্ত বললে, মানিক, এখন শেষকৃত্যের ভার পুলিশের হাতে সমর্পণ করে চলো, আমরা এখান থেকে প্রস্থান করি। কিন্তু যাবার আগে একটা জিজ্ঞাসা আছে। হরিহরবাবু, শখের গোয়েন্দারা কি একেবারেই ঘৃণ্যজীব? হরিহর অনুতপ্ত স্বরে বললেন, আমাকে ক্ষমা করবেন, আজ আমার চোখ ফুটল। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী একখানা উল্টে পড়া চেয়ার। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।